আসসালামু আলাইকুম। আজ 23 ডিসেম্বর 2024। যথারীতি পলিটিক্স ক্লাবের আলোচনায় যোগ দিয়েছি আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন। মাসুদ হোসেন ভাই, আপনি কেমন আছেন? সর্বপ্রথম আমার সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। একটা খবর দিয়ে আপনাকে চমকে দিতে পারি, সেটা হচ্ছে যে আপনি একদিন আগে পলিটিক্স ক্লাবের খিলগাঁও শাখাতে একটা লাইভে এসেছিলেন। পলিটিক্স ক্লাবের মুখোমুখি খিলগাঁও শাখা থেকে আমরা লক্ষ্য করলাম সেখানে সেই গ্রুপটাতে 148 জন শেয়ার করেছে। কি ছিল আপনার আলোচনার মাহাত্ম্য যে 148 জন শেয়ার করলো? সেটা দর্শক বাছাই করবে। তো এই দর্শকদের উদ্দেশ্য মেসেজটা দিয়ে রাখি। পলিটিক্স ক্লাবের আলোচনায় আজকে যোগ দিয়েছেন মোহাম্মদ মাসুদ হোসেন, মুসলিম সমাজের চেয়ারম্যান। মাসুদ ভাই, ভারতে গ্রেপ্তার হয়েছে 8 বাংলাদেশি। তো এখন সংবাদপত্রের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে যে ভারতে গ্রেপ্তার হয়েছে, ভারতের সীমান্তে বাংলাদেশিদের লাশ পড়ে, সেসব শুনি। তারপর ভারতে আমাদের দেশের মানুষ গ্রেপ্তার হয়েছে, এটা কিন্তু কম শুনেছি। এখানে নিউজটা হলো যে অবৈধভাবে সেখানে অবস্থানের দেয় তাদের গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে বলতে তাদের কাছে পাসপোর্ট ভিসা পায়নি না কি, বা সন্দেহজনক অন্য কিছু আছে কিনা, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রবিবার ভিওয়ান্ডি শহরের কালহের এবং কোনগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছে। তাদের সকলের বয়স 22 থেকে 42-এর মধ্যে, তবে তাদের পরিচয় জানানো হয়নি। আপনি এটার খবরটা শুধু জেনে রাখেন, আপনি আপনার সময় মতো মন্তব্য দিবেন। আজকের আলোচনার শিরোনাম হচ্ছে সংবিধান মোতাবেক নির্বাচন। কোন সংবিধান কে আপনি উল্লেখ করছেন, একটু বলবেন কি? দেখেন, একটা রাষ্ট্রের চালিকা শক্তি থাকে, সে চালিকা শক্তি হলো সংবিধান। এখন এই সংবিধানটা হলো রাষ্ট্রের আইন কানুন থেকে শুরু করে রাষ্ট্রের ব্যবস্থার যাবতীয় যত স্তম্ভগুলো আছে সবগুলোই এই সংবিধানের আলোকেই পরিচালিত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিষয় হলো, পৃথিবীর অনেক দেশে সংবিধান নাই, সংবিধান ছাড়াও রাষ্ট্র পরিচালিত হয়। জি জি, এরকমও অনেক নজির আছে। আচ্ছা আচ্ছা। অনেক দেশে লিখিত সংবিধান আছে, অনেক দেশে অলিখিত ভাবে সংবিধান আছে। ঠিক আছে, নানান দেশে নানান রকম পদ্ধতিতে চলে। তো যাই হোক, আমাদের বাংলাদেশে 1971 সালের আমরা যখন স্বাধীনতা লাভ করি, তারপরে নতুন একটা সংবিধান রচিত হয়। সেই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। বিষয় হলো, এই সংবিধানটাকে আমরা জনবান্ধব সংবিধান হিসেবে রূপান্তরিত করতে পারিনি। এটি হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। কেন পারেনি? সংসদে সংবিধানের মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল কিনা? হ্যাঁ, নিঃসন্দেহে এখানে সংবিধানে অনেকগুলো বিষয় আছে যেখানে একক ব্যক্তির ক্ষমতা দেওয়া হয়েছে। আর এই একক ব্যক্তির ক্ষমতাটা সংবিধানে আপনার থাকার ফলে তো সংবিধানটা আসলে জনবান্ধব হওয়াটা সম্ভবপর হয়ে ওঠেনি। জি জি। এখন যদি বলেন কেমন, এখন বিষয়টা হলো এরকম যে গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। আচ্ছা আচ্ছা, এটা হলো একটা ফিলোসফি। জি। যদিও আমরা এই কথায় বিশ্বাসী না,
অ্যাজ ফার আমি মুসলমান হিসেবে, ঠিক আছে, গণতান্ত্রিক রাষ্ট্রে যে কথাটা বলছে আমরা আপনার কথা শুনছেন বিল্লাল হোসেনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাসুদ হোসেন, মোহাম্মদ মাসুদ হোসেন, মুসলিম বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান কথা বলছেন। মাসুদ ভাই বলেন। তো এখানে যে কথাটা আমি বলতে নিছিলাম যে এই যে একক ব্যক্তির একটা ক্ষমতা, ঠিক আছে, আচ্ছা, এই ক্ষমতার পরিবর্তন হওয়া প্রয়োজন, জি, নাম্বার এক। আর যে গণতন্ত্রের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা এক্সাইটেড, মানে আমরা যেখানে, তবু আমরা যেহেতু ইসলামপন্থী রাজনীতি করি, আমরা এটা বিশ্বাসী না। আমরা মনে করি যে সকল ক্ষমতার উৎস হলো, মালিক হলো আল্লাহ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন সংবিধানে ঠিক আছে, সংবিধান আলোকে একটা রাষ্ট্রে আমরা অনেক জাতি ধর্ম বসবাস, ঠিক আছে, সেখানে একটা আমরা আল্লাহ বলি, অনেকে ভগবান বলে বা অনেকে ঈশ্বর বলে, এক একজন এক এক বলতে পারে। ইসলাম ধর্মে গণতন্ত্রই সর্বশ্রেষ্ঠ নয়। ইসলাম ধর্মে আমরা যারা মানি সেখানে আমরা সকল ক্ষমতার মালিক আমরা আল্লাহকে স্বীকৃতি দিই। না, তাছাড়াও এখানে কিন্তু প্রচলিত আছে কথা যে গণতন্ত্রের মধ্যে ইসলাম অতটা কাছাকাছি নেই, এই কারণেই যে যদি একটি সমাজের ৮০% লোকই খারাপ হয়ে থাকে তাহলে সেখানে গণতন্ত্র বিজয় হলে খারাপ লোকই বিজয় হবে। তাই মেধা, প্রজ্ঞা এবং বিবেকবান মানুষের সমন্বয়ে যেই নেতৃত্ব তৈরি হয় সেটা কিন্তু ইসলাম ধর্মই বলে। আমরা তো আসলে মূলত আপনি ইসলাম এটাকে সমর্থন করে না যে একক ব্যক্তির সবকিছু, ইসলাম সমর্থন করে যে আপনি সকলের মতামতের ভিত্তিতে আচ্ছা আচ্ছা, যেটা সিদ্ধান্ত গৃহীত হবে, ইসলাম এটাকেই সমর্থন করে। আপনার দেশের বাড়ি কোথায় একটু বলবেন কি? আমার দেশের বাড়ি হলো চাঁদপুর, ফরিদগঞ্জ। আচ্ছা, চাঁদপুরে একটি জাহাজ থেকে 5 জনের লাশ উদ্ধার হয়েছে যতটুকু আমরা জানি, খবর পেয়েছি। চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজ থেকে 5 জন লাশ উদ্ধার করেছে, তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। সোমবার 23 ডিসেম্বর দুপুর 1টার পর, মানে আজকে দুপুরে 1টার পর লাস্টের খবর পাওয়া গেছে। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফজলুল হক সংবাদ মাধ্যমকে জানিয়েছে সার ভর্তি কার্গো জাহাজ এমভি আল বাখেরার 5টি লাশ পাওয়া গেছে। লাশগুলো কম্বলে মোড়ানো ছিল, লাশের মাথা থেতলানো ছিল। কি অবস্থা হচ্ছে! 999-এ খবর দিয়ে 999-এ খবর দিয়ে উদ্ধার করা হয়েছে পুলিশ। কিন্তু মানুষের মাথা থেতলানো রাজনৈতিক কোনো অভিলাষ কিনা, চরিতার্থ হচ্ছে কিনা, বা কোনো প্রতিহিংসার শিকার হচ্ছে কিনা, আপনি আলোচনা করছিলেন সংবিধান নিয়ে, গণতন্ত্র নিয়ে। আমরা ফিরে যাই সেখানে। তো যাই হোক, অনেকগুলো প্রশ্নের আমি মুখোমুখি হয়েছি, আস্তে আস্তে একটা একটা করে উত্তর দিতে হবে। সবগুলো প্রশ্নের উত্তর তো একসাথে দেওয়া যায় না। আমি প্রথমে সংবিধানটাই শুরু করি, যেহেতু আজকের মূল টপিকসটা হলো সংবিধানের আলোকে আগামী নির্বাচন, ঠিক আছে। তো আমি যে কথাটা বলতে নিছিলাম, সংবিধান হলো মানুষের কল্যাণে, সেটা যাই লেখা থাক। তো মানুষের কল্যাণে যদি সংবিধান হয়, তাহলে মেজরিটি মানুষের, গণমানুষের মতামত যেটা, সেটাকে প্রাধান্য দিয়েই আসলে সংবিধানের পথ চলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো নিয়ম, ঠিক আছে। যদি সংবিধানে সে ধরনের মতামত না যুক্ত থাকে তাহলে সেটাকে যুক্ত করতে হবে। এখন আমরা দেখেছি যে বরংবারই আপনি যদি, আমরা যেহেতু নির্বাচনের সংবিধানের আলোকে নির্বাচন শব্দটা উল্লেখ করেছেন টপিকসে, তাহলে সেখানে আমাকে চলে যেতে হবে পূর্বের ইতিহাস। পূর্বের ইতিহাসে কিরকম, যখন আপনার 91 সালের যে নির্বাচনটা আমরা দেখেছি, ঠিক আছে, সেই নির্বাচনে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার, যেটাই বলেন, কোনোটাই সেই সংবিধানে উল্লেখ ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু যখন আপনার একটা ক্রাইসিস মুভমেন্ট হলো, এরশাদ সাহেব ক্ষমতা ছাড়লো, ঠিক আছে, 90-তে, তখন উনি তৎকালীন যে রাষ্ট্রপতি, ঠিক আছে, ছিলেন, তার কাছে ক্ষমতা ছাড়া হলো। আচ্ছা, তাহলে কেন ছাড়া হলো? তখন তো সংবিধানে এই কথা ছিল না যে নির্বাচনটা কোন আলোকে হবে, এটা তো চূড়ান্ত করা হয় না। আচ্ছা আচ্ছা, আপনার বক্তব্য শুনছেন আমিন খান এবং বিল্লাল হোসেন। হ্যাঁ, তো এখন দেখেন, সেখানে কিন্তু জনগণের যে চাওয়া, এই চাওয়ার প্রতিফলন ঘটাতেই কিন্তু এরশাদ সাহেবের ক্ষমতা হস্তান্তর।
আচ্ছা আচ্ছা সেটা গণ আন্দোলনের মুখে, আচ্ছা, গণরোষের মুখে, গণরোষের মুখে, গণ আন্দোলনের মুখে। পজিটিভলি উনি ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, পজিটিভলি উনি ছাড়তে বাধ্য হয়েছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু সংবিধানের প্রশ্ন আসে নাই, যে সংবিধানে তো কোনো সরকার নাই যে কোন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সংবিধানে নাই কেন এগুলি? হ্যাঁ, ছিল না। ঠিক আছে, এখন আছে। এখন হয়েছে, আমি এই বিষয়ে আসতেছি। এরপরে দেখেন আপনি, আমরা 91 সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতা আসলো, তারপরে হলো 96তে নির্বাচনটা কোন ফর্মুলায় হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোন ফর্মুলায় নির্বাচনটা হবে সেই ফর্মুলাটা সংবিধানে নাই। কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিতে জামাত আন্দোলন করতেছিল, তারপরে আপনার আওয়ামী লীগ, তৎকালীন আওয়ামী লীগ আন্দোলন করেছিল জামাতের সাথে যুগপথা ভাবে। তো সেখানে তারা তত্ত্বাবধায়ক সরকার বলতো, জামাত বলতো কেয়ারটেকার সরকার। আচ্ছা আচ্ছা, আর জাতীয় পার্টিও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই আন্দোলন করেছিল। তখন বেগম খালেদা জিয়া বলেছিল যে রাজাকার, স্বৈরাচার, হাইজাকার, তিন পাগলের আবিষ্কার, তত্ত্বাবধায়ক সরকার, এই দেশে নিরপেক্ষ বলতে কিছু নেই, শুধু শিশু ছাড়া। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এখন আমরা পরবর্তীতে উনি আপনার গণ আন্দোলনের মুখে এই দাবি মানতে বাধ্য হয়েছে। এর আগে উনি ক্ষমতা ধরে রাখার জন্য বা উনি একতরফা ভাবে এই 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিলেন, মাগুরা না জাতীয় নির্বাচন। আচ্ছা, মাগুরা তো একটা অঞ্চলের জাতীয় নির্বাচন। 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা আপনার নিশ্চয়ই স্মরণ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই নির্বাচনটি বেগম খালেদা জিয়া করেছিলেন যে সংবিধানে কোনো তত্ত্বাবধায়ক সরকার বলতে কোনো শব্দ নাই, অতএব দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। তখন উনি ওই যে গণমতের যে গণ আন্দোলনের বা গণমতের যে একটা সম্মান, সেই সম্মানটুকু তৎকালীন বিএনপি দেখায় নাই। তো না দেখায় উনি 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছেন এবং পরবর্তী 1 মাসের ভিতরে উনি গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। আচ্ছা আচ্ছা, তো এই যে 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা দিল, ওই 1 মাসের নির্বাচনে তখন এই তত্ত্বাবধায়ক সরকারের বিলটা উনি পাশ করিয়েছিলেন, আচ্ছা, বেগম খালেদা জিয়া সেই সময়। তাহলে সংবিধানটা কার জন্য? আচ্ছা, সংবিধান তো জনগণের জন্য। তাহলে এই সংবিধান যেহেতু জনগণের জন্য, তো জনগণ যেহেতু রাষ্ট্রের মালিক, তাহলে জনগণ প্রয়োজন যখন সংবিধানের যেটা সংশোধন, যেটা বিয়োজন, সেটা যারা ক্ষমতায় থাকে ওরা করতে বাধ্য। কিন্তু এই জনমতের যে আপনার আকাঙ্ক্ষা বা চাহিদা, এটার প্রতি সম্মান দেখায় না বিধায় আজকে আমাদের দেশের রাজনীতির এই পরিস্থিতি। আজকে দেখেন, আমরা এই যে 96 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আরেকটা জাতীয় সংসদ নির্বাচন দিতে বাধ্য হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই নির্বাচন হইল, নির্বাচন হওয়ার পরে আবার 96 সালে আবার এই বর্তমান যে স্বৈরাচার শাসক হাসিনা, উনি ক্ষমতায় আসলো। হাড্ডাহাড্ডি একটি লড়াই হলো, ভোটের মাধ্যমে উনি ক্ষমতায় আসলো। আসার পরে উনি আবার ক্ষমতা চালাইলো। যাক, ওই 96 থেকে 2001 সাল পর্যন্ত মোটামুটি উনি ওই সময় ক্ষমতাটা উনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই, পরে আবার ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন ব্যবস্থা করলো। তো এই ধারাবাহিকতাটা যদি বজায় থাকতো তাহলে আজকে এই পরিণতি আমাদের হইতো না। এখন বাট্টা সাধলো কোথায়? বাট্টা সাধলো 2001 পর থেকে 2005 যে আপনার 5 সাল পর্যন্ত যে বিএনপি জামাত জোটবদ্ধভাবে ক্ষমতায় আসলো, ক্ষমতা আসার পরে এবং আবার বিএনপি পুনরায় ওই তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একটা চক্রান্ত শুরু করে। সেই চক্রান্তের ফল হলো কি, যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদ। এখন কেননা ওই যে অ্যামেন্ডমেন্টটা, সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার, এখানে বলা আছে যে সর্বশেষ সুপ্রিম কোর্টের যিনি
প্রধান বিচারপতি হিসাবে অবসর নেবেন, তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আচ্ছা, তো যার কারণে ওনারা আবার বিচারপতিদের মেয়াদ বৃদ্ধির একটা পায়তারা শুরু করলো, ক্ষমতা দীর্ঘমেয়াদী করার জন্য। তো যার ফলে আবার একটা গণ আন্দোলন সৃষ্টি হলো। কে এম হাসান, ওই তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ যারা, তারা কে এম হাসানকে মানবে না, এই মর্মে আন্দোলন সংগ্রাম শুরু হলো। এরপরে যাই হোক, যা হওয়ার তাই 111-এর গভর্নমেন্ট আসলো। বেগম খালেদা জিয়া উনি প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের কাছে ক্ষমতা ছেড়ে দিলেন। তারপরে তো আমরা দেখলাম পরের পরিস্থিতি, তো দেখলাম যে 3 বছর পর্যন্ত একটা অনির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল। এরপরে আবার সেই ঘুরে ফিরে আবার নির্বাচন হলো ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আচ্ছা, আপনি সংবিধান সংশোধন কি নির্বাচনের পরে চাচ্ছেন না আগেই? হ্যাঁ, আমি এই বিষয়ে আসতেছি। আপনাকে এই বিষয়ে খুবই সংক্ষেপে বলতে হবে। আরো কিছু বিষয়ের মধ্যে রয়ে গেছে যেগুলো আপনার সঙ্গে সন্নিবেশ করা হবে। আপনি বলছিলেন সংবিধান সংশোধন করার কথা, এবং এই সংবিধানের আওতায়, তাই না? এখন সংবিধান সংশোধন বা সংবিধান বিয়োজন, এই বিষয়টা বর্তমানে যে সরকার আছে, এই সরকারের তো আসলে সংবিধান সংশোধন করার এখতিয়ারটা নাই, এক অর্থে যদি বলতে চাই। আচ্ছা, বলে কেন নাই? সংবিধান যদি সংশোধন করতে হয় তাহলে জাতীয় সংসদে 2/3 আপনার সিট থাকতে হবে, অর্থাৎ 230-এর উপরে আপনার সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে, সংসদের সদস্যদের মতামতের ভিত্তিতে ওই সংবিধান সংশোধন করতে পারে। তাহলে এখন তো সংবিধান সংশোধন করার সুযোগ থাকে না। যদি আপনি এই সংবিধানের আলোকে আপনি যাই কিছু করতে চান, যে সংবিধান সংশোধন করতে চান বা আপনি নির্বাচন করতে চান বা যেটাই বলেন, যদি এই সংবিধানকে আপনারা মানতে চান, ঠিক আছে, তাহলে এই সংবিধান যদি সংশোধন করতে চান তাহলে সংবিধান সংশোধন করতে হবে সংবিধানের মধ্য থেকে। আচ্ছা আচ্ছা, সংবিধানের মধ্য থেকে যদি আপনি সংশোধন করতে চান তাহলে তো সেটা আইন সিদ্ধ হবে না, কারণ যেহেতু ওনাদের কোনো নির্বাচনী ম্যান্ডেট নাই। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, আপনারা যদি চান যে নতুন একটা সংবিধান করা হোক, যদিও কালকে একজন সাংবাদিক আমাকে একটা কথা বলেছে এ বিষয়ে, যে প্রেসিডেন্ট চাইলে তার নির্বাহী আদেশের মাধ্যমে অনেক কিছু করতে পারে। আচ্ছা, প্রেসিডেন্টকে সংবিধান সেই ক্ষমতা দিছে, কিন্তু প্রেসিডেন্ট সংবিধানকে সেই ক্ষমতা দিছে, কিন্তু সংবিধান পরিবর্তনের, সংবিধান সংশোধন আর ক্ষমতা তো আপনার এই সংবিধান তো প্রেসিডেন্টকে দেয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে একটা বিষয়, এখানে কিন্তু আমাদের একটা ভাবার বিষয় আছে। তাহলে আপনি সংবিধান যদি পরিবর্তন বা সংশোধন করতে হয়, এই সরকার যদি করতে চায়, তাহলে কি করতে হবে? তাহলে সংবিধানের একটা সাংবিধানিক সভার ভোট দিতে পারে, যেটা সংবিধান পরিবর্তন করতে চাই, যে এই সংবিধানে অনেকগুলো আইন আছে, যে আইনগুলো রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকে তাদেরকে স্বৈরাচারে পতিত করে বা স্বৈরাচার হওয়ার সুযোগ করে দেয়। ঠিক আছে, যদি এটা পরিবর্তন করতে চান তাহলে আপনাকে নিঃসন্দেহে গণভোট দিতে হবে। আপনার কাছে আসবো, একটি খবর আমাদেরকে বিস্মিত করেছে, সেটি কুমিল্লার 14 গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু নামে, উনি যদিও আওয়ামী লীগের কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, এবং উনি সম্ভবত চাঁদপুরেরও ভাইস প্রেসিডেন্ট ছিলেন কৃষক লীগের। এবং আরেকটি বিষয়ে আমরা জেনেছি যে উনি ক্ষমতা থাকা অবস্থায় জনগণের উপরে হয়রানি করার অভিযোগ কিন্তু ওনার আছে। জনগণ তাকে জুতার মালা পরিয়ে ঘুরিয়েছে, এবং মুক্তিযোদ্ধা হিসেবে এই অপমান অবশ্য আমরাও সইতে পারি না, কিন্তু তার অতি কৃতকর্মের কারণে হয়তো এটা হয়েছে। তো এখনো পর্যন্ত কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, কারা কারা আসামি এ বিষয়ে আপনি কিছু বলবেন? আসলে আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, বুঝছেন, যে মুক্তিযোদ্ধা হইলে সব অপরাধ মাফ। আচ্ছা আচ্ছা, বুঝছেন ব্যাপারটা? আমরা এই যে বিষয়টা, এইটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কোনটা থেকে বের হয়ে আসতে হবে? এই যে মুক্তিযুদ্ধ হয়েছে সব অপরাধ মাফ,
না ঠিক আছে, মুক্তিযোদ্ধার অপরাধ হচ্ছে উনি ক্ষমতা থাকাকালীন অবস্থায় ক্ষমতার অপব্যবহার করেছেন, কিন্তু এবার তাকে গলায় জুতা মালা পরিয়ে ঘুরিয়েছে তাদের বেশিরভাগই নাকি জামাত শিবিরের সদস্য। তো একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে এবং তার কোনো আসামি এখন ধরা যাচ্ছে না, ধরা ছোঁয়ার বাইরে। এই প্রসঙ্গে আপনি কিছু বলেন। আপনি প্রথমেই যদি বলতে হয় তাহলে গোড়ায় চলে যেতে হবে আমাদের। যদি গোড়ায় চলে যান আচ্ছা, তাহলে বুঝতে হবে এই যুদ্ধটা কি ছিল। এখন দেখেন, এখন জামাত শিবির মুক্তিযোদ্ধা সেজে গেছে। যারা জামাত ইসলামী রাজনীতি করেছে, যারা নিজাম ইসলাম পার্টির রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধ সাজে গেছে মানে কি তারা কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল? না, আমি একটু বলি তো। দেখেন, এই যে যারা জামাত ইসলাম করত, বা যারা নিজাম ইসলাম পার্টি করত, বা যারা ইসলামী দলগুলো, যেমন জমিয়ত উলামা ইসলাম, খেলাফত আন্দোলন, তো ওনারা কিন্তু 71 সালে এই ইন্দিরা মসজিদ চুক্তির যে যুদ্ধ, এই যুদ্ধের বিরোধিতা করেছে। আচ্ছা আচ্ছা, এটা অপকটে স্বীকার করতে হবে। ইন্দিরা মসজিদ চুক্তি, আচ্ছা, ইন্দিরা মসজিদ চুক্তি, হ্যাঁ, চুক্তির মাধ্যমে যে যুদ্ধ, এটাই আপনার এই যুদ্ধের বিরোধিতা করেছে। তারা বারবারই বলেছে যে এটা কোনো মুক্তিযুদ্ধ হতে পারে না, এটা ভারতের ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের তাদের দোসর, তাদের বানানো শেখ মুজিব, এই দুইজনের চুক্তির আলোকে এই যুদ্ধটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। কাদের উপর চাপিয়ে দিয়েছে? এই আমরা পাকিস্তানের উপরে, আচ্ছা, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের নাগরিকদের উপরে চাপিয়ে দিয়েছে। ঠিক আছে, কেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে কি মুক্তিযুদ্ধ হয়নি? এটা তো একটা পরিকল্পনা ছিল ভারতীয় রয়ের। আপনি দেখেন, এই ভারতীয় রয়ের দুজন এজেন্ট ছিল, একজন হলো শেখ মুজিবুর রহমান, আর একজন হলো জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের। আচ্ছা আচ্ছা, আপনি যে আগরতলা ষড়যন্ত্র যে মামলাটি দিয়েছিল আইয়ুব খান সাহেব, আপনি আওয়ামী লীগের অনেক নেতাদের মুখে শুনবেন যে এই মামলাটা 100% সত্য ছিল। আচ্ছা, তাহলে এই মামলাটা যদি সত্য হয়, যদিও আইয়ুব খান সাহেব বিচার আলোকে সে ওই হেরে গেছে, আপনার ওই শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়েছে, মামলা থেকে অব্যাহতি পাইছে। আপনারা শুনছেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেনের সঙ্গে পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠান। আমাদের আলোচনা বেশ জমে উঠেছে। মোহাম্মদ মাসুদ হোসেন মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছেন, বর্ণনা করতে যাচ্ছেন। প্লিজ বলেন। তো এখন এই যে দুইজন চর ছিল ইন্ডিয়ার, একজন হলো জুলফিকার আলী পাকিস্তানের ভুট্টো, আর একজন হলো শেখ মুজিব। আচ্ছা, তো এই দুই চরই কিন্তু পাকিস্তান ভাঙছে, এটাই কিন্তু বাস্তবতা। গুপ্তচর বলছেন? অবশ্যই গুপ্তচর। আপনি দেখেন, শেখ মুজিবুর রহমান যখন এই যে 71 সালের পরে বাংলাদেশে আসার পরে 10ই জানুয়ারি যে তিনি যখন বাংলাদেশে আসলেন, তারপরে সর্বপ্রথম কাকে লাল গালিচার সংবর্ধনা দিলেন? এই ভুট্টোকে। আচ্ছা আচ্ছা, এই ভুট্টোকে লাল গালিচার সংবর্ধনা দিলে বাংলাদেশে নিয়ে আসলো। এই ভুট্টোকে লাল গালিচার সংবর্ধনা দেওয়ার পেছনে এই কারা কলকাঠি নাড়ছে? আচ্ছা আচ্ছা, ভারতের কিন্তু আমরা তো জানি যে আসলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বটা ছিল একটা বৈষম্যের কারণে। আমাদের পূর্ব পাকিস্তানকে ঠিকমতো আমাদের অধিকার আদায় হয় নাই, বা আমাদের প্রতি বাণিজ্যিক বা অন্যান্যভাবে রাজনৈতিক সামাজিক নানানভাবে বৈষম্য করা হয়েছিল, এবং সেই বৈষম্য থেকে মুক্তি পাবার অভিপ্রায় হিসেবে বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আপনি ইতিহাসকে কোন দিকে নিয়ে যাচ্ছেন এখন? বলতেছি, দেখেন, এই যে কথা বললেন না আপনি, তৎকালীন আওয়ামী লীগের যে 6 দফা, এই 6 দফাটা আপনি একটু ভালো করে পড়ে দেখেন। সেখানে বলা হয়েছে 2 কারেন্সি। আচ্ছা, তাহলে একটা দেশে, এটা একটা স্বাধীন বাংলাদেশ, তখন তো পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, একটা দেশে কি 2টা মুদ্রা হয়? পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? না, এখনো পর্যন্ত শুনি নাই। তো তাইলে 6 দফার ভিতরে কিন্তু এই দাবিটা ছিল মূল, 2 কারেন্সি থাকবে, 2 কারেন্সি। মানে পাকিস্তানের মুদ্রা থাকবে একটা, পশ্চিম পাকিস্তানের মুদ্রা একটা, পূর্ব পাকিস্তানের মুদ্রা আরেকটা। মানে পুরোপুরি স্বাধীন না, কিন্তু স্বাধীনতার কাছাকাছি কাছাকাছি, মানে আলাদা মুদ্রা, একই দেশে 2টা কারেন্সি। তাহলে দেখেন মুক্তিযুদ্ধটা কোথায় আসলো? তাহলে ওই প্রসঙ্গে বলতে হয় যে মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে কি সেই মুক্তিযুদ্ধের আক্রোশ থেকেই, নাকি বর্তমান কোনো ঘটনার সঙ্গে? না, ওটার সাথে তো এটা যুক্ত না। মুক্তিযোদ্ধাকে আমি মনে করি যে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো তো কোনো অবস্থাতে ঠিক না।
যারা এই করবো অপরাধ। কিন্তু মুক্তিযোদ্ধার বিষয়ে আমি বলতেছি না, আমি জানি যে মুক্তিযোদ্ধা কেন দেখবেন, আপনি অপরাধ দেখবেন, অপরাধী দেখবেন। মুক্তিযোদ্ধার তো কোনো গায়ে গেলায়, সেটা আমার সন্তান হোক বা আপনার সন্তান হোক, আপনার সন্তান তো মুক্তিযোদ্ধার থেকে বেশি না আপনার কাছে, আমার সন্তান তো আমার কাছে সবচেয়ে বেশি, ঠিক না? তো আমার সন্তান যদি একটা অপরাধ করে, তাহলে আমি একজন বাবা হিসেবে তার অপরাধ তো অবশ্যই আমি সাপোর্ট করতে পারি না। তারপরে কতগুলি মুসলিম দল, তবে আমি একটা কথা ইসলামপন্থী বলবো, দল দুই মুসলিম কান্ট্রিকে ভাগ হওয়ার বিরুদ্ধে ছিল, কিন্তু তারা এখন দেখছে মুক্তিযোদ্ধার খাদেম হয়ে গেছে বলে এখন দেখি আমার খুব কষ্ট লাগে, তারা তাদের মূল যে চেতনা, এই চেতনা থেকে ফিরে আসছে। কারা কারা? আপনার জামাত ইসলামে ফিরে আসছে। তারা দেখা যায় এখন 16 ডিসেম্বরে এই যে আমাদের পতাকার ভিতরে যে লাল বৃত্ত যেটা বলি আমরা, এটা তো আমাদের ম্যাপ ছিল, এটা ছিল একটা ম্যাপ, আমাদের যে মানচিত্র, সেই মানচিত্রটাকে নিয়ে আসলো কোথায়? লাল বৃত্ততে। লাল বৃত্ততে কোথায় আনলো, কেন আনলো? এই লাল বৃত্তটা হলো কিসের? আপনি দেখবেন যে হিন্দু যে বোনেরা, ওরা কপালে একটা লাল টিপ পরে, আচ্ছা, সেম। তো ওই পরিকল্পনার অনুযায়ী আমাদেরকে বুঝাইছে যে এটা একটা লাল বৃত্ত, উদীয়মান সূর্যের লাল বৃত্ত হলো এখানে। আসলে কিন্তু বাস্তবতা তা না। আমার মনে হয় যে এটা আপনি সঠিক ব্যাখ্যা করছেন না, যে হয়তো ওই সবুজের মধ্যে যে রক্তরঞ্জিত চিহ্ন, কারণ আমাদের দেশে মানুষ তো শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, সেটা একটা রক্তের চিহ্ন। আপনি হিন্দু নারীদের লাল বৃত্ত বা টিপ হিসেবে এখানে আনছেন কেন? আপনি যেখানে একটা মানচিত্র ভিতরে তো লাল বৃত্তই তো, মানচিত্র হচ্ছে লাল, সেখানে তো রক্তের যে রং লাল, সে তো মানচিত্র তো লালই হয়, রক্তের রং দিলে লাল হয় না? তাহলে সেখানে আপনি সবুজের মধ্যে লাল, তো সবুজের ভিতরে যদি মানচিত্র রংটা লাল দেন তাতে তো কোনো সমস্যা নেই, কারণ মানচিত্রটা তো বৃত্তকে সন্দেহ করছেন। অবশ্যই, নিঃসন্দেহে। বললে কেন? আপনি বৃত্তটা যে এই বৃত্তটা যখন আপনি কপালে এইভাবে লাগায়, এখন দেখি যে জামাত শিবিরের ছেলেপেলেরাও কপালের ভিতরে 16 ডিসেম্বর আসলে কপালের ভিতরে এমনি সুন্দর করে লাল টিপটা এখানে ঝুলে তাদের কপালে থাকে। ওই অন্যান্য ইসলামী দলগুলোরও একই অবস্থা দেখি, তারা এটা নিয়ে মিছিল করে। মানে লাল বৃত্ত বা টিপ দেওয়াটা বেদাত? ডেফিনেটলি বেদাত। আচ্ছা, লাল টিপ কোনো মুসলমান দিতে পারে নাকি কপালে? ইসলাম কি এটাকে সমর্থন করে? ইসলাম কি অসমর্থন করেছে? অবশ্যই, লাল টিপকে সবসময় ইসলাম অসমর্থন করে। মানে লাল টিপ দেওয়া যাবে না, এটা তো লাল টিপ দিচ্ছে না, এটা সূর্যের একটা চিহ্ন। আপনি সূর্যের একটা চিহ্ন, তো আপনার যে শেখ মুজিবের যে মনে করেন আপনি ওই যে মূর্তি বানায় যে ঝুলাইতেছে, ওটা তো ভাস্কর্য, তো ওটা ভাস্কর্য বলেন, তাহলে ওটাকে কেন মূর্তি বলেন? যেটা ভেঙে ফেলা হয়েছে, হ্যাঁ, ওটা তো ভাস্কর্য ছিল, তো ওটাও তো ভারতে এখনো মূর্তি বলতেছেন না, তাহলে ওটা ঠিক আছে। তো লাল টিপ কপালে দেখবেন, মূর্তি কেউ বলছে নাকি? তো ভাস্কর্যই বলা অবশ্যই এটা মূর্তি, কারণ যার প্রাণ আছে, প্রাণীর যে আপনি ইসলাম ধর্মে যদি যান, ঠিক আছে, যেটার প্রাণ আছে সেটার যদি আপনি কোনো আকৃতি তৈরি করেন, তাহলে ওটাই মূর্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটাই মূর্তি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে, একটু আগের খবর আমরা পেলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আপনি আপনার চলমান বক্তব্যের সঙ্গে এটাও একটু মানে রাখবেন, যে ভারত কি আসলে শেখ হাসিনাকে ফেরত দিবে? দেখেন, ভারত তো শেখ হাসিনাকে ফেরত দিবে কি দিবে না, এটা ভারতের নিজস্ব এখতিয়ার। তবে ভারত যেহেতু আন্তর্জাতিক আইনের অধীনে একটি রাষ্ট্র, এবং আমি যতটুকু জানি যে হেগের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত আছে, সেই আদালতে সেখানে সদস্য কিন্তু ভারত। আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো ভারত নিঃসন্দেহে জানে, ঠিক আছে, যেহেতু তারা আপনার ওই আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য, তাহলে এই মামলাটা যদিও এখন বাংলাদেশের আদালতে, আন্তর্জাতিক আদালতে যায় নাই, তাহলে এই মামলাটাতে একটা পর্যায়ে আন্তর্জাতিক আদালতও যেতে পারে। এখন আবার ভারতের সাথে বাংলাদেশের একটা বর্তমানে টানাপোড়েন সৃষ্টি আমরা দেখতেছি, কারণ আমাদের দেশের যে নাগরিকরা দীর্ঘদিন ধরে শোষণ, নির্যাতন, ঠিক আছে, বৈষম্যের শিকার, তো এখানে ভারতের যে একটা মারাত্মক আধিপত্য আমাদের দেশের বিস্তারিত করে যাচ্ছে, ওই যে আমি বললাম ইন্দিরা মুজিব চুক্তির মাধ্যমে পাকিস্তান বিভক্ত,
তো তারপর থেকে যে ভারত একচেটিয়া আধিপত্য বিস্তার করে যাচ্ছে যে এই বাংলাদেশের উপর, এখানে বর্তমানে বাংলাদেশ ভারতের আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তো এই অবস্থায় যদি ভারত শেখ হাসিনাকে নিয়ে টালবাহানা করে, যে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে না চায়, আচ্ছা, তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তো আরো অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো ডেফিনেটলি আমি এটা মনে করি যে ভারতের যারা রাজনীতি করে তারা অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান। তারা এক ব্যক্তি শেখ হাসিনার জন্যে তাদের এই যে বাংলাদেশের সাথে বৈরী আপনার হলো সম্পর্ক, সেটা তারা করবে না। আমি আশাবাদী যে তারা নিঃসন্দেহে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে বাংলাদেশে হস্তান্তর করবে এবং শেখ হাসিনাকে আইনের আওতায় আনার ব্যবস্থা করবে। আচ্ছা, ভারতে যে চিঠি দেওয়া হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, এটা এই 4 মাস পরে কেন? আরো আগে দেওয়া যায়নি কেন, একটু বলবেন কি? আসলে 4 মাস পরে চিঠি তো দেওয়া, আপনার একজন মানুষ সে যে যত বড় অপরাধ করুক, তার অপরাধের তো আগে আদালতে মামলা দায়ের হবে, বিচারের মামলা তো দায়ের হয়েছে আগেই। হ্যাঁ, বিচারের প্রক্রিয়া তো শুরু করতে হবে। আচ্ছা, এখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ও একটা রিপোর্ট অলরেডি পাওয়া গেছে যে হাসিনাকে দায়ী করেই একটা মানে এই নৃশংসতম হত্যাকাণ্ড বা আদার্স আরো অন্যান্য যেসব আছে সব জন্য হাসিনাকে দায়ী করে তো একটা অলরেডি তদন্ত রিপোর্ট পাওয়া গেছে, এরপরে এই চিঠি দেওয়া হয়েছে নাকি? এখন একজন মানুষকে যখন বিচারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তাহলে নিঃসন্দেহে তাকে তো এখানে আনতে হবে, আনার ব্যবস্থা করতে হবে না? তো এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত ওরা ইন্টারপোলেরও সহযোগিতা চাইছে, আমি যতটুকু জানি যে তারা। আর এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে। নিঃসন্দেহে আমার বিশ্বাস যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় আপনি যে বলছেন যে চাঁদপুরে যে জেলের এই যে 5 জন মানুষ জাহাজে আচ্ছা হত্যার শিকার হয়েছে, তো আমি বলবো যে দেশে গভীর ষড়যন্ত্র চলতেছে। আইনের যে শাসন, আমার যে প্রশাসনের যে টালমাটাল অবস্থা, এগুলো দ্রুত প্রশাসন করতে হবে, ঢেলে সাজাতে হবে। আচ্ছা। এবং এই যে 5 জনের লাশ কিভাবে তাদেরকে হত্যা করা হলো, কার ইন্ধনে, কারা এর সাথে জড়িত, তাদের মুখ থেতলানো, হ্যাঁ, কারা এটার সাথে যুক্ত, এদেরকে আপনার দ্রুত তদন্ত কমিটি গঠন করে এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন। আজকে আলোচনা শেষ করবো তার আগে একটি খবর দিয়ে আমি আপনাদেরকে মানে আলোচনা শেষের দিকে যাব। সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠন হয়েছে। যারা যারা আছেন সেই 7 সদস্যের পরিচয় পাওয়া গেছে। তবে তার মধ্যে বিজিবির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে সভাপতি করে এই কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। তো এর আগে আমরা এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন, তালবাহানা হবে না, এই সেই এরকম নানান কথা শুনতে পাচ্ছিলাম। আপনি শুনেছেন কি? আমিও শুনেছি যে বিডিআর হত্যার ব্যাপারে। তো বিডিআর এত বড় একটা হত্যা কাণ্ডের শিকার হলো, আমাদের দেশের 57 জন সেনা অফিসার হত্যা হলো। এটা এই যে 15 বছর পর্যন্ত এটার কোনো সুরাও হলো না, কোনো তদন্ত ঠিক মতন হলো না, কোনো কেউ 57 জনকে হত্যার দায়ে 57 জনকে দায়ী করা হয়েছে। কেমন হয়ে গেল না কাকতালি ভাবে? 57 জনকে হত্যার দায়ে 57 জনকে দায়ী করা হয়েছে। এখানে দায়ী আরো বেশিও থাকতে পারে। আচ্ছা আচ্ছা। তবে যারাই প্রকৃতপক্ষে অপরাধী, আমরা মনে করি যে সত্যিকারের একটা সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে বিচার আওতায় আনা হোক। যে নিঃসন্দেহে কোনো বিনা দোষে কেউ যেন আবার এই মামলার আসামি না হয়, সেটা আপনার বিচার ব্যবস্থাকে আপনার প্রশ্নবিদ্ধ করবে। বিচার ব্যবস্থা যেন কোনো রকম প্রশ্নবিদ্ধ না হয়। যারা এই আপনার এটার সাথে সংশ্লিষ্ট, এই বিডিআর হত্যার তদন্তে, তারা যেন এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন, এই আশাবাদ আমি ব্যক্ত করব। যারা প্রকৃত অপরাধী তাদেরই যেন বিচার আওতায় আনা। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বেলায় পলিটিক্স ক্লাবের সঙ্গে থাকার জন্য। এবং আমি আমার দেশের প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক বন্ধুদেরকে আহ্বান জানাবো, আপনারা আসুন, আপনাদের কথা বলুন এবং আপনাদের অভিব্যক্তি তুলে ধরুন। বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সুজলা সুফলা করতে, বাংলাদেশের মানুষের ভোটভাতের অধিকার রক্ষা করতে এবং গণতন্ত্রের আসল রূপ ফিরিয়ে আনতে আপনাদেরকে, জনগণকে জানাতে হবে আপনারা সামনে
কি করবেন এবং কি কর্মসূচি আছে আপনাদের, এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, দেশবাসীর সকল রাজনৈতিক, সামাজিক এবং মানবাধিকার কর্মীদেরকে আহ্বান জানাবো 2x2 পুরানা পল্টন আজিজ রসের দোতলায় আপনারা আসবেন, এসে আপনাদের মত প্রকাশ করবেন। আমরা তা প্রচার করার চেষ্টা করব সাধ্যমতো। মোহাম্মদ মাসুদ হোসেন, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আজকে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখেছেন সকল দর্শকবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই।